জনগণ প্রস্তুত থাকুন। আজকে যেমন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যদি বলে প্রস্তুত থাকুন, আমি সেনাবাহিনীর একজন মেজর হিসাবে বলছি সারা দেশবাসী প্রস্তুত থাকুন, দাঁত ভাঙা জবাব দিতে হবে। এবং এটা সংক্রামিত হয়, সেভেন সিস্টার ভেঙে গেলে পুরো ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আজকের কথাটা লিখে রাখেন। আর সেভেন সিস্টার ভাঙলে শুধু বাংলাদেশের উপকার কেন, আশেপাশের সকল ছোট দেশের উপকার হবে। বাংলাদেশ ভারতের মধ্যে যে দ্বন্দ্ব, সেখানে মোরালি বাংলাদেশ অনেক এগিয়ে আছে। যুদ্ধের ময়দানে স্যার বুঝতে পারেন, এটা মোরালটা হলো বিরাট ফ্যাক্টর। আজকে যদি যুদ্ধ লাগে, আজকে যদি ওদের বিরোধী দলরা বলে না এই যুদ্ধ সঠিক নয়, তাহলে তো মোরাল অর্ধেক হয়ে যায়। অনুপ চ্যাটার্জির কথা আমি আশা করেছিলাম যে উনি হয়তো রিয়েলাইজ করছেন এখন হয়তো উনি এই কথাও বলবেন, অনুপ চ্যাটার্জিকে আমরা দিয়েছি, তবে শেখ হাসিনাকে ফেরত দাও। অনুপ চ্যাটার্জিকে আমরা যুদ্ধবন্দী চুক্তির মাধ্যমে দিয়েছি, আজকে উনি এটা বলাতে আমরা আরো শক্ত করে দাবি করতে পারি তাহলে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা হোক। শেখ হাসিনাকে সহজে ভারত ফেরত দিবে না, আর আমাদেরও আনাটা খুব সহজ হবে না। আমি আগাম বলে রাখছি, উনি তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে পারে, কিন্তু বাংলাদেশকে ওনারা নাও দিতে পারে, কারণ শেখ হাসিনা কান টানলে মাথা আসে। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে, তার সর্বোচ্চ গ্রেডের মামলাটা হলো এই যে আমাদের বিডিআর হত্যা মামলা, হ্যাঁ, ওই ট্র্যাজেডির মামলা হলে শেখ হাসিনা এবং ওনার সরকার ধরা পড়বে, এবং ওনারা যখন ধরা পড়বে তখন অটোমেটিক্যালি মাথা আসবে। অর্থাৎ ভারত যে এটাতে জড়িত ছিল, এটা আমরা যারা ভিকটিম তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। ল্যাঙ্গুয়েজ কি ছিল সেখানে, কাদের বুটের আওয়াজ শোনা গেছে, কারা পালিয়ে গেছে অ্যাম্বুলেন্স দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত। ইভেন এই আন্দোলনেও এয়ারপোর্টে আমরা দেখেছি বা বিভিন্ন আলামত রয়ে গেছে ভারত কিভাবে ইনভলভ হয়েছিল একটা দেশে। হ্যাঁ, ওই দেশ দখল করা সম্ভব না বলেই এই জিয়াউদ্দিন ভাইরা যে দলটাকে সমর্থন করেন এবং করতেন, এই দলের ঘাড়ে বসে রাজত্ব করেছে ভারত এবং যেটা ভবিষ্যতে যেন আর বাংলাদেশে না হয়। যুদ্ধ করে তারা করেনি। যুদ্ধ করলে আজকে এই 18 কোটি লোক দাঁড়িয়ে যাবে যুদ্ধ করার জন্য, ইভেন মহিলারাও দাঁড়াবে, আমি গ্যারান্টি দিতে পারি। যাই হোক, আবার দেখেন এই যে আমি যে বলছিলাম যে এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার শুরু হয়েছে অথবা একটা প্রপাগান্ডা শুরু হয়েছে, সেখানে আবার দেখেন রাশিয়া প্রত্যেকটা জিনিসের সাথে রিলেটেড। রাশিয়া আবার ভেটো দিল ইউএনএ বক্তৃতা দেওয়ার ব্যাপারটা, এটা হলো ইনডাইরেক্টলি ভারতকে সাপোর্ট করা। ইনডাইরেক্টলি বোঝা ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী যা বলেছে তাকে কিছুটা হলো আকার ইঙ্গিতে সমর্থন দেওয়া। তো এটা পুরো পৃথিবী বুঝবে। পশ্চিমারা যারা আন্তর্জাতিক রাজনীতিতে আছেন, আন্তর্জাতিক সম্পর্কে আছেন, তারা বাংলাদেশকে কিভাবে দেখবেন, ভারতকে কিভাবে দেখবেন, রাশিয়াকে কিভাবে দেখবেন, এইগুলো হলো দাদার বিষয়, বাবার না। অর্থাৎ দুই দেশের যুদ্ধে না, ওই স্টেজে যখন আমরা চলে যাব তখন একটা দেশ বা মানচিত্র চেঞ্জ হতে পারে। আর শুধুমাত্র দুইটা দেশের মধ্যে যুদ্ধ হয়ে মানচিত্র চেঞ্জ হবে যদি ওই সিকিম আর ভারতের মতো যুদ্ধ হয়, বা ওই রকম আকারের দেশ এবং ওই রকম চিন্তার দেশ যদি হয়। তো সুতরাং আমি মনে করি যে এটা খুব সহজ ব্যাপার নয়। আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলছি, জনগণ প্রস্তুত থাকুন। আজকে যেমন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যদি বলে প্রস্তুত থাকুন, আমি সেনাবাহিনীর একজন মেজর হিসাবে বলছি সারা দেশবাসী প্রস্তুত থাকুন, দাঁত ভাঙা জবাব দিতে হবে। এবং এটা যদি সরকারের তরফ থেকে আমার এই কথাটা বলে, তাহলে আবার দেখবেন যে ওখানে সংসদে আলোচনা হচ্ছে যে তুমি যে এই কথা বললা, এখন তো বাংলাদেশ খেপে যাচ্ছে। বাংলাদেশ খেপে গেলে তো আমেরিকাও খেপে যেতে পারে, চীন খেপে যেতে পারে। তা আমাদের সাথে যদি চীন আমেরিকা থাকে, তাহলে ভারত কোথায়? এই জন্যই ভারত আজকে আবার ওই মোদি যাচ্ছে আমেরিকায় গিয়ে এই যে তৈল মর্দন করে কিছু আদায় করা যায় কিনা, যে একটু নীরব থাকেন, আমরা ওই হাসিনা এবং বাংলাদেশের বিষয়টা দেখি। তো সব কথা এখানে টকশোতে বলা যাবে না, পুরো রণকৌশল এখানে শেখানো যাবে না। তবে আমি আবারও বলছি, দুইটা দেশের মধ্যে যুদ্ধ করে দেশ দখল করা যত সহজ, তার চেয়ে অনেক বেশি মোরাল পাওয়া যায় দেশকে স্বাধীন করার। তো সুতরাং আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন থাকব। আমি আপনার যে প্রশ্ন, সেখানে আমি বলতে চাই যে যদি আজকে সেভেন সিস্টার ভাগ হয়ে যায়, তাহলে শুধু সেভেন সিস্টার নয়, এটা সংক্রামিত হয়। সেভেন সিস্টার ভেঙে গেলে পুরো ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আজকের কথাটা লিখে রাখেন। আর সেভেন সিস্টার ভাঙলে শুধু বাংলাদেশের উপকার কেন, আশেপাশের সকল ছোট দেশের উপকার হবে। আপনি সেভেন সিস্টার ভেঙে যদি স্বাধীন দেশ হয় 7টা, আর সার্ক যদি পুনর্জীবিত করা হয়, তাহলে দেখেন ভারত কোথায়। আর এই 8-10টা দেশ একসাথে হলে তারা কি চায়নার সাথে রাজনীতি করবে না, আমেরিকার সাথে করবে না, ইউরোপিয়ান কান্ট্রির সাথে করবে, অনেক
সিনারিও, যেটা ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বলেছেন, সিনারিওটা চেঞ্জ হয় তখন, ম্যাপটা চেঞ্জ হয় তখন যখন আর একটা মহাযুদ্ধ বাধে। আমি মহাযুদ্ধের জায়গায় যাচ্ছি না, আমি ভারতের এই হুমকি ধামকিতে মহাযুদ্ধের কথা ভাবি না। একজন প্রশিক্ষণ প্রাপ্ত রণকৌশলের ছাত্র হিসাবে আজকে আমি মনে করি রাজনৈতিকভাবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী একজন অপরাধীকে তারা দেশে তাদের আঁচলের নিচে রেখে এই হুমকি দেওয়া একটা রাজনৈতিক এবং আন্তর্জাতিক বোকামি। লিখে রাখেন, আজকে ওই মন্ত্রীকে বলা উচিত, জবাবদিহি করা উচিত ওই দেশের, এবং আমরা শক্ত জবাবও দিয়েছি। আমরা আর পিঠ দেখাবো না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বর্ডারে আর যেন পিঠ না দেখানো হয়। এটা একবার রৌমারিতে আমরা বুক দেখিয়েছিলাম, আবার বুক দেখাচ্ছি। আজকে আপনি ওই ফেলানি থেকে স্বর্ণা দেখেন, তাদের কাছে হিন্দু ধর্ম, তাদের ধর্মের লোকও সেফ না, এমন একটা দেশ হলো ভারত। আর ভারতে শুধু 7 সিস্টারে নয়, ভারতে আপনি অন্যান্য রাজ্যগুলোতে প্রচুর সমস্যা রয়েছে, প্রচুর অভাব অনটন রয়েছে। 60% লোক এখনো টয়লেট ব্যবহার করে না ভারত। তো ভারতের তো আগে নিজের দেশের দিকে তাকানো উচিত। ওরা যে হুমকি দামকি দেয়, আমি আরেকটা কথা বলে শেষ করি, এটা আমাদের জনগণকে, আমি এই সরকারকেও বলবো, আমাদের তরুণদেরকে আগামীতে রেগুলার সামরিক শিক্ষা, অনেক কলেজ স্কুলে কিন্তু সামর বিদ্যা একটা সাবজেক্ট আছে ইউনিভার্সিটিগুলোতে, এগুলো বেশি বেশি পড়া উচিত। আমরা বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে, তাহলে নিয়ম হলো 3:1, তাহলে 3 ভাগ সৈন্য নিয়ে আসতে হবে। সেই বর্ডারের এরিয়াটা ওইরকম আছে কিনা, আর ওটা ওয়েবে আসতে হবে। ওয়েবে আসতে গেলে ওয়েবের জন্য সময় লাগবে। ওই সময়ে বাংলাদেশ কি করবে? আর আমরা তো গেরিলা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তো সুতরাং আমি মনে করি বাংলাদেশ ছোট দেশ আকারে, বাংলাদেশের লোক সংখ্যা কম নয়, আমরা 7ম দেশ জনসংখ্যার দিক দিয়ে, একটা বিরাট দেশ। এই জনসংখ্যার লোক এবং 1.5 কোটি লোক আছে দেশের বাইরে। আমরা যদি সঠিক রাজনীতি করতে পারি, আমরা যদি সঠিক আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করতে পারি, আমরা যদি সঠিক গোয়েন্দা বাহিনীগুলোকে বিরোধী দল দমনে না রেখে রাষ্ট্রীয় কাজে লাগাতে পারি, তাহলে এই বাংলাদেশ নিজের পায়ে শক্তভাবে দাঁড়াবে। পৃথিবীতে কোনো পৃথিবীর শক্তি নাই যে এই বাংলাদেশকে দখল করবে। এককভাবে চীন আমেরিকাকেও আমি ভাবতে পারি না, কারণ বাংলাদেশের রাজনীতি সবাইকে নিয়ে, বাংলাদেশের রাজনীতি হবে সকল পরাশক্তিকে নিয়ে। তো সুতরাং শুধু ভারত যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায়, সেই যুদ্ধটা হয়তো ডক্টর কলিমুল্লাহ যে ইঙ্গিত দিয়েছেন সেখানে ধাবিত হবে। সেখানে ধাবিত হলে সিনারিও আমি যেটা বলেছি সেটা টিকবে না, ওটা আরেকটা সিনারিও। তো আমি মনে করি বাংলাদেশ ভারতের মধ্যে যে দ্বন্দ্ব, সেখানে মোরালি বাংলাদেশ অনেক এগিয়ে আছে। যুদ্ধের ময়দানে স্যার বুঝতে পারেন, এটা মোরালটা হলো বিরাট ফ্যাক্টর। আজকে যদি যুদ্ধ লাগে, আজকে যদি ওদের বিরোধী দলরা বলে না এই যুদ্ধ সঠিক নয়, তাহলে তো মোরাল অর্ধেক হয়ে যাবে। তাদের 7 সিস্টার যদি বলে বাংলাদেশের সাথে এই যুদ্ধ করা সঠিক হচ্ছে না, পত্রিকা আছে, তাইলে তো তাদের মোরাল হবে। আর বাংলাদেশ 17 কোটি যদি একসাথে বলে সাবাস আমরা আসতেছি, তোমরা সামনে থাকো আমরাও আসতেছি, তাহলে মোরাল কিরকম হবে? তো সুতরাং আর আমরা যারা 36 সেনা, আমাদের যুদ্ধ কৌশলটা বুঝতে হবে। আমরা যখন যুদ্ধ যদি বেঁধেই যায়, যেটা আমরা চাই না, তাহলে 36 সেনারা ভারতের ভিতরে গিয়ে যুদ্ধ করবে। আমাদের এই যে আণবিক অস্ত্র টস্ত্র এগুলো সব দেশ থেকে চলে আসবে, কারণ আমরা তো সকল দেশের সাথে সম্পর্ক গড়ে চলছি। ভারতের মতো, ভারত তো হিন্দুত্ববাদী একটা দেশ, বাংলাদেশে মুসলমান 95% হলেও আমরা সকল ধর্মকে সমানভাবে দেখি, সকল দেশকে সমানভাবে দেখছি। সো বাংলাদেশ তো রাজনীতিতে ভারত থেকে অনেক এগিয়ে আছে, এবং অর্থনৈতিক বিষয়গুলো আগামী 5-10 বছরে দেখেন না যে ইন্ডিয়ার তুলনায় আমরা কোথায় চলে গেছি। যদি আমাদের ইউনিটি থাকে, যদি আমাদের সরকার সঠিক পথে চলে, যদি আমাদের সরকারের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করায়, আমি অবশ্যই আশা করি ডক্টর কলিমুল্লাহ ভাই বুঝবেন যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো যদি সঠিক হয়, আমরা যদি জনগণ সরকারের সম্পর্ক তৈরি করতে পারি, আমরা যদি গোয়েন্দা বাহিনীগুলোকে ঠিক রাখতে পারি, আন্তর্জাতিক সম্পর্ক রাখতে পারি, বাংলাদেশের ভয় কোথায়? আসুন আমরা সবাই এই নতুন বাংলাদেশকে নিয়ে নতুন ভাবে এগিয়ে চলি। পেছনে তাকানোর সময় আর বাংলাদেশের নাই। এটা পৃথিবীর এক অনন্য দেশে পরিণত হয়েছে। এবং আজকে আমি একটা কথা বলি যে আজকে কলকাতায় স্লোগান দেয়, কলকাতা না ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। পাকিস্তান স্লোগান দেয় যে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের তরুণরা যা দেখিয়েছে তারা তা ইম্পোর্ট করছে এখন বিদ্রোহীরা। আরেকটা কথা বলতে চাই, কোন দেশের অঞ্চল, কোন দেশের অংশ যদি আন্তরিকভাবে স্বাধীন হতে চায়, তাহলে প্রত্যেকটা স্বাধীন চেতা মানবিক
দৃষ্টিকোণ থেকে তাদেরকে সমর্থন করা, অন্তত যুদ্ধ করে না পারলেও মানসিকভাবে করা উচিত। মানুষকে স্বাধীন থাকার একটা অধিকার জন্মগতভাবেই আমাদের আছে। সুতরাং যারা স্বাধীনতা চায়, এই সুযোগে আমি বলতে চাই, ৭১ আমাদের স্বাধীনতা যুদ্ধে এই যে এই আমেরিকার বিরুদ্ধে ছিল, সেই জনগণ আমাদের পক্ষে ছিল। যারাই কোটি কোটি মানুষ বাংলাদেশের পক্ষে ছিল, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কোনো দেশ স্বাধীন হতে চাইলে তাকে স্বাধীন হতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আর স্বাধীন হতে কেন চায় সেই বিষয়টা তলিয়ে দেখা উচিত, যেই দেশ থেকে তারা বিচ্ছিন্ন হতে চায়। বিচ্ছিন্নতাবাদীরা কি খুব সহজে খুশিতে পিকনিক করার জন্য যুদ্ধ চায়? তারা চায় যখন পিঠ দেয়ালে ঠেকে যায়, দেশকে মুক্ত করতে হবে, জনগণকে মুক্ত করতে হবে, তখন একটা বড় রাজ্য, বড় দেশ হয়ে যদি তার অঞ্চলগুলোকে সে শোষিত করে, তাকে তার উপরে ডান্ডাবাজি করে, তাহলে এটা টুডে ও টুমোরো স্বাধীন হবেই, এগুলো ভাঙবেই, এবং এতে আশেপাশের সকল দেশেরই উপকার।